হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। শহরের অলিগলি রাস্তা ধরে ছুটে চলছে ঈশা। নিজেকে বাঁচাতে ছুটে চলছে জোর কদমে। ছুটে চলার মাঝেই মনে পড়ে যায় 7 মাস আগের সেই অভিশপ্ত দিনের কথা। যেদিন ছিল একটি রৌদ্র উত্তপ্ত দিন। কিছু বাচ্চা ছেলে মেয়ের সাথে খেলায় মেতে উঠছে ঈশা এবং তার বন্ধুরা নিশি, তাহা এবং লিমন। মাঠের মধ্যে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাকে দেখে হাসতে হাসতে এগিয়ে আসে লিমন। কিরে ঈশা, ব্যাটিং করতে পারবি তো তুই? নাকি শুধু শুধু একটা ভাব নিচ্ছিস হাসতে হাসতে? আরে পারবো, তুই দেখে নিস, এমন ছক্কা মারব না, সবাই হা করে তাকিয়ে থাকবি ভাব নিয়ে। ওকে, দেখা যাক তাহলে কেমন খেলতে পারেন আপনি। মাঠের চারপাশে দাঁড়িয়ে আছে নিশি, তাহা এবং কিছু বাচ্চারা। ঈশার সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটার দিকে উদ্দেশ্য করে বলে, এই ছোট্টু বল মার। ছেলেটি দৌড়ে এসে ঈশার উদ্দেশ্য বল ছুড়ে দেয় আর ঈশা নিজের সর্বশক্তি দিয়ে ব্যাটিং করে। তখনই বলটি একদম উপরে গিয়ে মাঠের বাইরে পড়ে। সবাই অবাক হয়ে বলের দিকে তাকিয়ে আছে। তখনই নিশি চিৎকার করে বলে, ওই, এটা তুই কি করলি? একটি মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ঈশান। তার বাম হাতের বাহুতে ব্যান্ডেজে মোড়ানো, উপরে পরনে সাদা শার্ট। ঈশানের পুরো নাম ঈশান শাহরিয়ার। তার বাবা আবিদ শাহরিয়ার এবং তার মা মাহমুদা। তার বাবা একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার বাবার কোনো গুণ পায়নি ঈশান। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত সে। কোনো মেয়ের সাথে রিলেশন তো দূরের কথা, তার পরিবারকেও ঠিকমতো সময় দেয় না সে। তার বন্ধু মহল নিয়ে তার একটি গ্যাং আছে, আর সেই গ্যাংয়ের লিডার ঈশান নিজেই। গতকাল শত্রুপক্ষের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তার বাম বাহুতে কেউ ছুরি দিয়ে আঘাত করে। তখনই তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ঈশান পকেট থেকে ফোন বের করে তার বিশ্বস্ত বন্ধুকে কল করে, কি রে, কই তুই? আর কতক্ষণ লাগবে পৌঁছতে? আমি দাঁড়িয়ে আছি, আরেকটু বস, জ্যামে আটকে গেছি, তুই অপেক্ষা কর। ঈশানের বাম হাতের ক্ষত এখনও সেরে উঠনি। হঠাৎ করে উপর থেকে একটি বল ছিটকে পড়ে ঈশানের বাম হাতে। হঠাৎ আক্রমণে সে ভরকে যায়, কিন্তু হাতের ব্যথাটা টনটন করে উঠে আর চুইয়ে চুইয়ে রক্তে পড়তে শুরু করে। রক্তে ঈশানের শার্ট রক্তে লাল হয়ে গেছে। ডান হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ঘাসের উপর নুয়ে বসে পড়ে সে। চোখ মুখ খিচে ব্যথায় আর্তনাদ করতে থাকে। ব্লাডি, কে করেছে এমন? সামনে আয়, হাত কেটে রেখে দেব। এই ঈশান কি জিনিস বুঝিয়ে দেব? জন্মের মতো বল খেলা ছু। কথাটি শেষ করতে পারল না সে, তার আগেই চোখে পড়ে এক জোড়া পা, যে পায়ে আটকে আছে সুন্দর একটি পায়েল। ঈশান তার মাথাটা উপরে তুলি দেখে দেখতে নিষ্পাপ একটি মেয়ে, যার চোখের গহীনে যেন ডুব দেওয়া সম্ভব। মিষ্টি ঠোঁট দুটো যেন উষ্ণতা চায়। ঈশানের সামনে দাঁড়িয়ে আছে ঈশা। ভয়ে আতঙ্কে একের পর এক ঢোক গিলে যাচ্ছে সে। তার একটু অসতর্কতার কারণে আজ সামনে থাকা ব্যক্তিটি গভীরভাবে আহত হয়েছে। নিশ্চয়ই তাকে এখন বাজে ভাষায় গালাগাল দেবে, হয়তোবা জরিমানা করবে, কঠিন শর্তেও ফেলতে পারে। এইসব ভেবে আরও একটি ঢোক গিলে ঈশা জিভ দিয়ে বেশ যত্ন সহকারে ঠোঁটটা ভিজিয়ে সে মুখ খুলে, সরি, আপনার অনেকটা লেগে গেছে, আমার হাতটা ধরুন। আপনি নিচে বসেছেন কেন? ময়লা লেগে যাবে। ঈশানের দিকে হাত বাড়িয়ে ঈশান একবার ঈশার হাতের দিকে, আরেকবার ঈশার মুখের দিকে তাকায়। সে যেন এটাই চাইছে, তার কাছে এখন বিষয়টা বিনা মেঘে বজ্রপাতের মতো। ঈশান খপ করে তার হাতটি ধরে নেয়, এমনভাবে শক্ত করে ধরে যেন ঈশা সুযোগ পেলেই ছুটে পালিয়ে যাবে, কিন্তু সে কিছুতেই ঈশাকে ছাড়বে না। দুজন দুজনের হাত ধরে তাকিয়ে আছে, কিন্তু বিষয়টা পছন্দ হয়নি লিমনে। সে আগে থেকেই ঈশাকে পছন্দ করে। বেশ কয়েকবার বুঝাতেও চেয়েছে, কিন্তু ঈশা সব কিছু স্বাভাবিকভাবেই নিয়েছে। লিমন আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দুটি হাতের দিকে। ঈশা সেদিকে তোয়াক্কা না করে পাশে থাকা একটি বেঞ্চিতে ঈশানকে বসায়। আপনার অনেকটা রক্ত ঝরছে, হাসপাতালে চলুন। অস্থির হয়ে না থাক, আমার বন্ধু আসবে, তার সাথেই যাব। ঈশার চোখের দিকে তাকিয়ে কিন্তু ঈশাকে আর কোনো কথা বলতে দেয় না ঈশান। তার আগেই সে তার দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকতে। ঈশানের এমন কাণ্ডে ভরকে যায় ঈশা। এবার ঈশা নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু ঈশান কিছুতেই ঈশার হাত ছাড়ছে না। পাশ থেকে নিশি আর তাহা একজন আরেকজনকে ইশারা করছে, তাদের কারো কাছেই বিষয়টি বোধগম্য হচ্ছে না। এবার থেমে থাকে না লিমন। সে তেরে এসে ঈশানের উদ্দেশ্য বলে, এই যে মিস্টার, ওর হাতটা ছেড়ে দিন।
লিমনের দিকে এক নজর তাকিয়ে ঈশান ঈশার হাত টেনে তার সাথে মিশিয়ে নেয়। তাদের মাঝে এখন আর এক আঙ্গুল সমান ও দূরত্ব নেই। সে ঈশার মুখের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবদ্ধ চুলগুলোতে ফু দিয়ে কানের সামনে মুখ নিয়ে বলে, ইউ আর মাই বেবি, লাভ ইউ। ঈশানের কোনো কথাই মাথায় ঢুকছে না তার। সে ড্যাব ড্যাব চোখ নিয়ে তাকিয়ে আছে। ঈশান আবারও মুচকি হেসে ঈশার মুখে ফু দেয়। লাভ ইউ জ্যান। এই মাত্র হলাম, মিষ্টি করে হেসে। ঈশা ভালো করেই বুঝতে পারছে সে বড় ধরনের পাগলের পাল্লায় পড়েছে। না হলে একটা মেয়েকে দেখেছে ঠিক করে আধা ঘন্টাও হলো না, অথচ তাকে লাভ ইউ বলে দিল, এত সহজ। ঈশা নিজেকে ছাড়াতে এবার ব্যস্ত হয়ে উঠে, কিন্তু ঈশানের বলিষ্ঠ দেহের সাথে কিছুতেই পেরে উঠে না। তখনই লিমনে ঈশার হত ধরে ঈশানকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর ঈশাকে নিয়ে ছুটতে শুরু করে। পেছনে থাকা নিশি আর তাহার উদ্দেশ্য করে বলে, ওই তোরা তাড়াতাড়ি আয়, তোরা গিয়ে গাড়িতে বস। লিমন ঈশাকে নিয়ে গাড়িতে বসে পড়ে আর দ্রুত গাড়ি স্টার্ট দেয়। ঈশা জানালা দিয়ে মাথা বের করে আরও একবার ঈশানকে দেখে নেয়। ঠিক তখনই ঈশান ঈশার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। আর ঈশা দাঁতে দাঁত চেপে ঈশানকে মনে মনে বিশ্রী একটি গালি দেয়। তারপর থেকেই শুরু হয় ঈশানের একের পর এক অত্যাচার। কখনো ভার্সিটি গেটের সামনে, কখনো বা গভীর রাতে তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। বেশি রাত জেগে অনলাইনে থাকলে বিভিন্ন হুমকি ধামকি শুরু করে। এইসব কিছুর বিরুদ্ধে গেলে মাঝ রাস্তায় সবার সামনে কিস করা সহ নানান ভয় তাকে দেখাতে থাকে। সবকিছু ঈশা দাঁতে দাঁত চেপে সহ্য করে যায়, কিন্তু লিমন বারবার ঈশাকে রাগ দেখায়। কিন্তু বেচারি ঈশা এপাশ ওপাশ দুই পাশেই ধপাস করে পড়ে আছে। কি করবে সে? এই আপদটাকে কিভাবে মাথা থেকে নামাবে কিছুতেই মাথায় ঢুকছে না তার। প্রথম দিনেই ঈশান বুঝে নিয়েছে লিমন ঈশাকে পছন্দ করে। তাই সে বারবার ঈশাকে লিমনের কাছ থেকে দূরে দূরে থাকতে বলে। কিন্তু ঈশা এইসব কানে নেয় না, কারণ লিমনের সাথে তার বহু বছরের সম্পর্ক। তার ভাষ্যমতে একটা পাগলের কারণে কিছুতেই সে তার বন্ধুত্ব নষ্ট করবে না। একদিন হুট করেই ঈশান ঈশাকে একটি পার্কে নিয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ রেগে আছে। ঈশা একের পর এক ঢোক গিলেই যাচ্ছে। আর ঈশান একটা একটা করে সব সিগারেট ফুঁকছে। ধোঁয়া উড়িয়ে দিচ্ছে আকাশ পানে, যেন ধোঁয়ার সাথে তার জমানো রাগ ক্ষোভ দুটোই উড়ে যাচ্ছে। আমায় এখানে এনেছেন কেন? আপনি কি আমায় কিছু বলবেন? ভয়ে ঢোক গিলে। বলবো। এর আগেও আমি একই কথা বলেছি। মানে? লিমনের সাথে সম্পর্ক শেষ করে দাও। ওর সাথে বন্ধু হোক আর যাই হোক, কোনো সম্পর্ক তুমি রাখতে পারবে না। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে। কি? অসম্ভব। সব সম্ভব। আমি আপনার কথা শুনব না। সব শুনবে। আপনি একটা পাগল, আর আপনার পাল্লায় পড়ে আমিও পাগল হয়েছি। আমায় ছেড়ে দিন, মুক্তি দিন। ঈশা কথাটি শেষ করতেই ঈশান ঈশার পেছনের চুলগুলো জোরে টেনে ধরে আর কপালে কপাল ঠেকিয়ে বলে, তুই শুনবি, শুধু আমার কথাই শুনবি, আর খুব সহজেই ওই লিমনকে ভুলতে পারবি। আর আমি পাগল, তাই না? হ্যাঁ, আমি পাগল, তোর জন্য পাগল। যদি তোকে আর লিমনের সাথে দেখি, তবে আমার গ্যাং এ কিছু স্পেশাল টিম আছে, তাদের কাজ মানুষের চামড়া থেকে মাংস আলাদা করা। বুঝতেই পারছিস, তুই যদি আমার কথা না শুনিস তবে তাদের নেক্সট টার্গেট হবে ওই লিমন। মাইন্ড ইট। ঈশান ঈশার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে স্থানটি ত্যাগ করে। ঠিক তারপর 1 মাস ঈশা যথাসম্ভব লিমনকে ইগনোর করেছে। লিমন ও বুঝতে পেরেছে এর পেছনের আসল কালপিট ঈশান। প্রায় 5 দিন আগে ঈশার সাথে ঈশানের শেষ দেখা হয়, তখন তাকে জানিয়ে দেওয়া হয় ঈশান 10 দিনের জন্য বন্ধুদের সাথে কক্সবাজার যাবে। ঈশান যাওয়ার পর থেকেই লিমনের সাথে আগের মতো আড্ডা শুরু করে ঈশা। দিনকাল ভালোই যাচ্ছিল তাদের। কিন্তু বেচারি ঈশা জানত না ঈশান তার পেছনে স্পাই লাগিয়ে রেখেছে। তার প্রতিদিনের করা কর্মকাণ্ড সব আপডেট ঈশানের কাছে পৌঁছে যায়। আজ সকালে ঈশা যখন ভার্সিটি যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হয়, তখন একটি কালো গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখতে পায় সে। 10 দিনের আগেই ঈশান কক্সবাজার থেকে চলে এসেছে, এর কারণ ভাবতে গিয়ে ভয়ে আত্মা কেঁপে উঠে তার। ঈশা ছুটে পালিয়ে যেতে চাইলে তখনই ঈশান তার মুখ চেপে গাড়িতে তুলে নেয় আর হাত মুখ বেঁধে বাংলোতে নিয়ে আসে। বর্তমান। ঈশা দৌড়াতে দৌড়াতে ভাবতে থাকে এই মুহূর্তে সে কোথায় যাবে। তার বাবাও এখন বাড়িতে নেই। বাড়ি এখন তার জন্য নিরাপদ নয়। মুজাহিদ আহমেদের একমাত্র মেয়ে নসীন ঈশা। তার জন্মের প্রায় 2 বছর পর তার মা মারা যায়। তখন থেকেই বাবার কাছে মানুষ সে। কিন্তু গত কয়েক বছর তার বাবা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, কেননা দেশে বিদেশের ব্যবসা 2 ভাগে সামলাতে গিয়ে তিনি হিমশিম খান। এই নিয়ে ঈশার কোনো অভিযোগ নেই, কেননা মুজাহিদ তাকে তার সাধ্যের মধ্যে যথেষ্ট সময় দেয়।
শহর থেকে কিছু দূরে ঈশার একমাত্র ফুফু থাকেন। তার বাবা যখন দেশের বাইরে থাকে তখন বেশিরভাগ সময় ঈশা তার ফুফুর কাছেই থাকে। এই মুহূর্তে ঈশা সিদ্ধান্ত নেয় সে তার ফুফুর কাছেই থাকবে। কিন্তু হঠাৎ মনে পড়ে, উফফ শিট, আমার মোবাইল ওই বাংলোতে ফেলে এসেছি। এবার কি হবে? আমি কি করব? সব ভাবনাকে উপেক্ষা করে ঈশা ওড়নাটা ভালো করে মাথায় প্যাঁচিয়ে একটি রিকশায় উঠে পড়ে। তার গন্তব্য তার ফুফুর বাড়ি, যেখানে ঈশান নামক কেউ তাকে খুঁজে পাবে না। এদিকে মারাত্মক চোট পাওয়ায় হাসপাতালে ভর্তি ঈশান। আর শহরের অলিতে গলিতে ঈশানের দলের লোকেরা খুঁজে চলছে ঈশাকে।